কথায় ও ভাবনায়। এই অনুষ্ঠানের এই পর্বের যিনি অতিথি, তার সঙ্গে পরিচিতি নেই এমন বাঙালি খুব কম আছেন। সত্যি কথা বলতে কি, তার সঙ্গে, তার কণ্ঠের সঙ্গে পরিচিত প্রায় সব বাঙালি। বহু বছর ধরে রেডিওর এক বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি। হ্যাঁ, ঠিক ধরেছেন, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন যার মোহময়ী কণ্ঠ অমর করে রেখেছে, সেই শ্রাবন্তী মজুমদার আমাদের আজকের অতিথি। শ্রাবন্তী মজুমদার, শ্রাবন্তীদির কাছে আমরা শুনব তাঁর কাজের অভিজ্ঞতা, সেই সময়ে তিনি কি ভেবেছিলেন, তিনি কি পরিস্থিতিতে কাজ করেছেন, সে কথাও যেমন শুনব, তেমনি জেনে নেব তাঁর আজকের ভাবনা। আজকে তিনি কোথায় আছেন, কি করছেন, আগামী দিনে কি করতে চান। শ্রাবন্তীদির সেই অসাধারণ মোহময়ী কণ্ঠে আজকের আলাপচারিতা, কথায় ও ভাবনায়। সঙ্গে আছেন শ্রাবন্তী মজুমদার। আপনারা শুনছেন বিএডিসি রেডিও, প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা। প্রথমেই তোমাকে স্বাগত বিএডিসি রেডিওতে। অসংখ্য ধন্যবাদ। অভিষেক উল্লেখ করেছে, আমিও আবার পোশাকিভাবে তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দুই জানালাম। তোমার গলা আসলে কি জানো, তোমার নাম হলেই তোমার গলার কথাটাই তো মনে হয়, কেননা তোমার গলার সঙ্গে পরিচিত নয় এমন বাঙালি খুব কম আছেন। কে না শুনেছেন বলো তোমার বিখ্যাত সব নানা রকম জিঙ্গলস, তোমার রবিবারের অনুষ্ঠান, নাটক, রেডিও অনুষ্ঠান, এসবের সঙ্গে পরিচিত নয় এমন বাঙালি খুব কম। এবং এই প্রবাসেও আমাদের মনে বিশেষত সেই স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে। কাজেই অনেক ধন্যবাদ, তোমাকে স্বাগত। খুব আগ্রহের সঙ্গে আমরা সকলে তৈরি তোমার মুখ থেকে তোমার কথা শুনবো। প্রথমেই তোমার কাছে যে কথাটা আমার জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে, এখন আমরা তো অনেক বেশি সঞ্চালনা শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু তুমি যে সময়ে এই কাজটা করেছো তখন এই শিল্পটার সঙ্গে মানুষের তেমন হয়তো পরিচিতি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তুমি যে কি অসাধারণভাবে সেই কাজটা করে গেছো কত বছর ধরে, এইটার নেপথ্যের কাহিনী যদি একটু বলো, যে তোমার এটা কি করে, এই দিকে তুমি এলে কি করে, এবং এটাই কি তুমি করতে চেয়েছিলে, এবং এই কাজটা নিয়ে যদি একটু বলো। সঞ্চালনা কথাটাই আমি জানি না, মানে তখন তো জানতামই না। আমি আমার নাটকের সময় বলতাম সম্পাদনা করেছি আমি, বা ডিরেক্ট করেছি, সম্পাদনা করেছি। সঞ্চালনা সম্বন্ধে আমার কোনো জ্ঞানই ছিল না, আমি জানতাম না। আমি এসব করার জন্য আসিনি, আমি গান করতেই এসেছিলাম। কিন্তু ওটা ঘটনাচক্রে এমনই হয়ে গেল যে আমাকে মাইক্রোফোনের সামনে আসতে হলো কথা বলতে, যেটাতে আমি খুব ভয় পেতাম বলতে, কারণ আমার গলার আওয়াজটা এত আলাদা ছিল যে যার জন্য স্কুলে প্রচুর সিনিয়র ক্লাসের মেয়েরা ঠাট্টা করতো আমার গলা নিয়ে, বা অনেকেই বলতো মানে আমার গলাটা অন্যরকম ছিল বলে। বা যখন আমি প্রথমে HMV-তে গান করতে গিয়েছিলাম, তখনও যিনি রেকর্ডিং করছিলেন, যিনি রেকর্ডিং ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বলেছিলেন যে আজকে বোধহয় শ্রাবন্তীর গলাটা ঠিক নেই, বলসারা ওকে পরের দিন রেকর্ডিং করো, আজকে না অন্য একটা দিন। আমি বলেছিলাম যে মিস্টার সেন, পরের দিনও কিন্তু এরকমই শুনবেন, কেন এটাই আমার গলা। তো আমার কাছে ভাবতে খুব অবাক, জাদু কণ্ঠ, মানে গলার সেই মায়াতে বেঁধে রেখেছো প্রজন্মের পর। না, তখন নিশ্চয়ই ছিল লোকের অনেক, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটা কারো মনে হয়নি। এটা কিন্তু আমাকে পশ্চিমবঙ্গের আপামর জনতার কাছ থেকে বরঞ্চ আমি সেটা পেয়েছি, এবং সেটা পাওয়ার জন্যে বোধ হয় তখন হঠাৎ আমাদের এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের, আমাদের গান বাজনা, নাটক ইত্যাদি সব জায়গাতেই আমি, বা ফিল্মের, তখন ওদের হয়তো মনে হয়েছে না, শ্রাবন্তীর কে তো সবাই এইভাবে শুনছে,
মানে তার তো একটা কারণ থাকতে হবে, তার মানে গলাটা আলাদা, বলাটা আমার মনে হয় আমার গলা থেকেও বোধ হয় আমার বলাটা খুব আলাদা ছিল। কেন আমি একদম রাবীন্দ্রিক ছিলাম না তো, গৌরীদি আমার আগে করতেন আমাদের স্টুডিওতে, তো গৌরীদি ভীষণ রাবীন্দ্রিক ছিলেন। আর এত সুন্দর আমার গৌরীদিকে শুনে আমি বড় হয়েছি, মানে আমরা তো অনেক বছর ধরে শুনেছি। আর যখন আমাদের স্টুডিওতে কাজ করতে এলেন তখনও পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওতে তো ওদের বাইরে কাজ করা বন্ধ করেনি ওরা। তো প্রসার ভারতীতে পরে, কিন্তু অল ইন্ডিয়া রেডিওর বম্বে থেকে যখন ইনস্ট্রাকশন এলো যে এরা কেউ বাইরে আর করতে পারবে না, যারা নাকি পার্মানেন্ট স্টাফ ছিল আকাশবাণীর, তখন থেকে পার্থদার গৌরীদি আর করতে পারলো না। কিন্তু তার আগে পর্যন্ত তো ওরা যখন করছিল আমি তো কোনোদিন কথা বলিনি, খালি জিঙ্গল গাইতাম। তো তখন আমাকে আসতেই হলো স্টুডিওতে। আমি তখন ওখানে রীতিমতো ভাবে কাজ করছি, গান গাইছি, এইসব। তো তখন আমাকে যখন আসতেই হলো, তার জন্য তার পেছনে ছিলেন আমার যিনি ম্যানেজার কর্নেল বোস, পুলকদা ছিলেন, পুলক বন্দ্যোপাধ্যায়, আর কাজী সব্যসাচী। এরা ভীষণ করে ধরলো যে তুমি কেন কথা বলবেন, তুমি এত সুন্দর কথা বলো, মানে অফ দ্য মাইক্রোফোন তো আমি অনর্গল কথা বলেই যাই, সুতরাং তুমি কেন মাইক্রোফোনে কথা বলবে না। কি জানি, আমার ভীষণ ভয় লাগতো, গান করতে ভয় লাগতো না, কিন্তু কথা বলতে খুব ভয় ছিল। তো আমাদের একটা অনুষ্ঠান শুরু মানে চলছিল বিনাকার কথা, ওটাতে সব্যসাচী উনি আলিবাবা করতেন, আর মর্জিনা ছিল না, আর আমি খালি গানটা গাইতাম আলিবাবা। আর তারপরে অনেক চিঠি আসতে শুরু করলো যে আমরা একটা মর্জিনা চাই, আর ব্যাস, আর পায়কে তখন তো আমাকে ধরে বেঁধে বসিয়ে দেওয়া হলো। তো কিন্তু দেখলাম তারপরে অনেক চিঠি আসতে শুরু করলো, যখন থেকে আমার আস্তে আস্তে একটু প্রত্যয় হলো হয়তো বা আমাকে এতটা খারাপ লাগছে না আমার দেশের মানুষের। তো তখন থেকে তো আমি, কিন্তু সব থেকে আশ্চর্য যে আমাকে যে বলা হয় যে আমি এত বছর ধরে রেডিওতে কথা বলেছি, তা কিন্তু আমি বলতাম না। আমার এই যে মনের মতো গান মনে রাখা কথা, সেটা তো 1980 সালে শুরু হয়েছিল। আমি তো আর্লি 70s থেকে কাজ করতে শুরু করেছি। তখন নাটক শুরু হয়েছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনি প্রথম আমাদের স্টুডিওর প্রথম CMD এর জন্য যখন স্পন্সর্ড প্রোগ্রাম হলো, আমাদের সবই কিন্তু স্পন্সর্ড প্রোগ্রাম, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত, এই জন্যই বলা হতো। আমি কিন্তু ওইটুকুই বলতাম, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অমুক অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি, এবং শেষ করতাম। কিন্তু মানে বডিতে কিন্তু আমার কথা থাকতো না, কারণ আমি অভিনয়ের সময় অভিনয় করতাম না, খুব মাঝে মাঝে অভিনয় করতাম। কিন্তু লোকের কেন যেন না ধারণা হয়ে গিয়েছিল। অবশ্য হ্যাঁ, আমি কুইজ করেছি অনেক, সেগুলো মানে যেটা তোমরা বলো সঞ্চালনা, আমি তো সঞ্চালনা জানতাম না, আর শিখিনি তো কার কাছে কোনোদিন। কিন্তু আমার যিনি মেন্টর ছিলেন, যিনি আমাকে প্রথম আবিষ্কার করেছিলেন, তার মনে হয়েছিল যে আমাকে দিয়ে সবকিছু করা যায়, আমাকে আর বলতেন যে তুই ঠিক যেভাবে কথা বললি সেভাবেই কথা বলবি। আর সত্যি সত্যি তারা, উনি যখন স্পটস লিখতেন উনি জানতেন আমি কেমন করে কথা বলি, আর আমি জানতাম যে ওনার ভাষাটা কেমন হবে। ফলে ওই আমাদের স্পটস গুলোতে যখন আমি বলেছি, অবশ্যই বিজ্ঞাপনের অনেক, শুধু জিঙ্গল নয়, অনেক স্পটস পরে করেছি। আগে পার্থদারা করতো, সব্যসাচী করতেন, তারপর আমিও করেছি। আমি আর সব্যসাচী অনেক একসাথে তো বহু বছর কাজ করেছি। তো তখন করতে খুব মজা লাগতো, কারণ আমার কাছে এটা একটা বেশ সুন্দর চ্যালেঞ্জ মনে হতো। কেন, কত তাড়াতাড়ি তুমি কথা বলতে পারো এবং কত স্পষ্ট করে, মানে আর্টিকুলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো এত, মানে আমাকে 5 সেকেন্ডে যদি টাইম করা হতো, টাইম স্পট যে টাইমের জন্য, সিগন্যালের জন্য, আমি সেটাও 5 সেকেন্ডে করতে পারতাম। আমি কিন্তু বুঝতে পারি, যাতে কিন্তু সবাই বুঝতে পারতো। আমি তো জেনারেলি খুব তাড়াতাড়ি কথা বলি, কিন্তু তাড়াতাড়ি কথা বললেও আমাকে নাম ছিল তরুণ কুমার, বুড়োদা আমাকে ডাকতো ঝড় বলে, কারণ আমি ঝড়ের মতো কথা বলতাম বলে, শোন ঝড় বলে, এরকম পাগল আর ঝড়, পাগল বলে তো অনেকে, বিকাশ এরা সব আমাকে পাগল বলতে, শোন পাগল, এইভাবেই বলতেন আমাকে। তো কিন্তু সেই আমি এতজনের সঙ্গে কাজ করেছি তারপরে, আর এতজনের এত ভালোবাসা পেয়েছি আর শিখেছি। সব থেকে বড় কথা যে শিখেছো। এই যে তুমি এই কথাটা, তোমার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে হলো, তোমার আলাদা করে যে তোমায় প্রশিক্ষণ নিতে হয়েছে তা নয়, কিন্তু তুমি যেসব মানুষদের নাম বললে যাদের সঙ্গে কাজ করেছো, তাদের সঙ্গে কাজ করতে করতেই
তুমি শিখেছো, এই যে নিষ্ঠা এবং চর্চা করেছো, তো সেইটাই হয়তো তোমাকে ওই জায়গায় চর্চা কিন্তু না, আমি কিন্তু চর্চা করিনি। আমি বলছি তোমাকে, গৌরীদিকে খুব ভালো শুনতাম তো, আর গৌরীদির উচ্চারণ আর আমি ভীষণ উচ্চারণ সম্বন্ধে ভীষণ ভীষণ পার্টিকুলার, মানে আমি সহ্য করতে পারি না যদি উচ্চারণ ঠিক না হয়, যে ভাষাতেই হোক না কেন, বাংলা, হিন্দি। আজকে যে FM এ যে ধরনের 3-4-25টা ভাষা মিলিয়ে কথা বলা এবং কোনোটাই ঠিক মতো না বলা, উচ্চারণ তো নয়, গ্রামার বলো, কোনোটাই ঠিক নেই, সেটা আমার ভালো লাগে না। তুমি যেটা বলবে সেই ভাষাতেই তুমি ঠিকঠাক মতো কথা বলবে। এবং আমার কাছে যেটা আরো লাগে যে যেহেতু কলকাতার যে পশ্চিমবাংলার অনুষ্ঠান, বাংলাতে আমি অবশ্য 13টা ভাষাতে অনুষ্ঠান করতাম আমরা আমাদের স্টুডিও থেকে, ভারতের 13টা ভাষায়, এবং জিঙ্গলও গিয়েছি আমি 13টা ভাষাতেই, মানে সেই সাউথ ইন্ডিয়ান সবগুলো ল্যাঙ্গুয়েজ, মানে সব থেকে কঠিন কিন্তু সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ করা, মানে আমি গান করতে গিয়ে সব থেকে ভারতের যত ল্যাঙ্গুয়েজ আছে যা আমরা শুনি সব থেকে কঠিন হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তার মধ্যেও আবার মালায়ালামটা হচ্ছে সব থেকে কঠিন, তামিলের থেকেও, মানে তামিল, তেলেগু, কানাডিজ এন্ড মালায়ালাম, এই 4টে ভাষায় করেছি, কিন্তু মালায়ালামটা হচ্ছে সব থেকে কঠিন উচ্চারণ করা আমার কাছে। আর শিখতাম, মানে যখন গানটা গাইতাম তখনই তো তাদের কাছ থেকে শিখতাম, যেমন বিশ্বনাথন, প্রফেসর বিশ্বনাথন, আমি জানি না তুমি নাম শুনেছো কিনা, অভিনয় করতেন এবং উনি প্রফেসর ছিলেন। তো উনি তো সাউথ ইন্ডিয়ান, উনি তো তামিল। তো যখন আমি তামিল, ইভেন বোরোলিনেরও যখন তামিল জিঙ্গল হয়েছে, ওদের তো 13টা ভাষাই বোরোলিন করেছি, তো তখনও কিন্তু উনি তামিলটা উনি করেছেন, তেলেগুটা আরেকজন করেছেন, এরকম ভাবেই করা আর কি। আর মিস্টার বলসারাও এতই, মানে প্রবলেম, আমাদের সুবিধাটা কি হয়েছিল, আমার ভীষণ সবাই খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস ভালো করে করতে পারতাম, এবং এই ভালো করে করাটাই ছিল আমাদের একদম আসল উদ্দেশ্য। মানে এখন যেমন বাণিজ্যিক দিকটা অনেক বেশি, আমাদের সময় কিন্তু ওটা একেবারেই ছিল খুব কম, মানে ওই দিকটা ভেবে কিন্তু আমরা এই সব কাজ করিনি, মানে একেবারেই না, মানে তাহলে তো এই কাজ করাই যেত না তখন। যা তো কাজটা এতটা স্থায়িত্ব পেয়েছে, এই যে দেখো আজ এত বছর বাদে আমার বেড়ে ওঠা জন্ম 70-এর দশকে, আমার কিন্তু আমার যে কি অদ্ভুত স্মৃতি রয়েছে তোমার গলার সঙ্গে, তোমার ওইসব নানা রকম অনুষ্ঠানের সঙ্গে। তোমাকে আমি আগেও বলেছি, সুরমাটানা বেগমই হোক, সিঁদুর রাঙা বউ, আর ওই আরব্য রজনীর গল্প, তুমি এখন বলছো যখন আমারও মনে হচ্ছে সত্যিই তাই। তুমি যে অনুষ্ঠানের মধ্যে কথা বলতে তা তো নয়, কিন্তু শুধু শুরুতে এবং শেষে, কিন্তু শুধু ওইটুকু দিয়েই এত বছর ধরে ওই শুধু ওইটুকুই একটা মানুষের মনে এত বছর ধরে থেকে গেছে, এটা তো একটা বিরাট ব্যাপার না? এবং আমি জানি আমি নয়, আমার প্রজন্মের বহু মানুষ, আমার আগের প্রজন্ম, পরের প্রজন্ম, সকলের মধ্যেই, সকলের মনে ওটা থেকে গেছে। তার একটা প্রধান কারণ বোধহয় এইটা, যে তোমরা ভালোবেসে কাজ করেছো, তুমি ভালোবেসে কাজ করেছো, প্যাশন, মানে সত্যি প্যাশনেটলি কাজ করেছি আমরা, সত্যি সত্যি, মানে এটার মধ্যে শুধু মানে একদম শুধু হৃদয় ছিল, সত্যি সত্যি। এবং সবার, এটা যে শুধু আমার ছিল তা নয়, মানে ওইটা আমরা বলতাম লিভিং সাউন্ড ফ্যামিলি। যতজন আসতেন ওখানে, কে আসেননি সেটাই বলো, মানে প্রত্যেকে কিন্তু যে মুহূর্তে ওই দরজার চৌকাঠ পেরিয়ে ভেতরে আসতেন, তারা কিন্তু সেই ফ্যামিলি মেম্বার্স আমরা। মানে ওখানে আরেকটাও ছিল যে তুমি অমুকের মেয়ে বা অমুকের ছেলে বলে যে তোমাকে একটা সুযোগ করে দেওয়া হবে, কোনোদিন ছিল না। আর আমার কাছে তো সবই ছিল, আমি যেটা বলতাম, আমার কথাটা ছিল যে তোমার যদি প্রতিভা থাকে তাহলেই কিন্তু একমাত্র তোমার ওখানে, সে তুমি রাস্তা থেকে আসতে পারো, কিছু এসে গেল না আমার, কিন্তু কারো মা বাবা, কারো কাকা, ওইসব দিয়ে এখানে। আর সেই কারণেই আমাদের ওখানে অনেক প্রতিভা তৈরিও হয়েছে, আর অনেক প্রতিভা এসেওছেন, আর আমরাও সেগুলো দেখে দেখে বড় হয়েছি। তখন তো আমরাও অনেক ছোট, আমরাও তো বড় হয়েছি, এগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু যেটা বলছিলাম যে গৌরীদির উচ্চারণ, যেটা আমাকে ভীষণ আকৃষ্ট করতো। আমার বাবা খুব, যদিও ওনার কাজের জগৎটা আলাদা ছিল, কিন্তু এই কালচারাল
দিকটা খুব স্ট্রং ছিল আমার বাবা, কারণ উনি খুব নাটক ভালোবাসতেন, উনি আবৃত্তি করতেন। ফলে আমার উচ্চারণের ব্যাপারটা বোধহয় খুব ছোটবেলা থেকে। তারপরে CLT, চিলড্রেন্স লিটল থিয়েটারের একটা বিশাল ভূমিকা আমার জীবনে, সেটা কিন্তু পরে বুঝেছি, মানে এখন যখন ভাবি বুঝতে পারি, তখন বুঝিনি। কিন্তু ওই যে ছোটবেলায় CLTর নাটক দেখতাম, আমার বোনরা যেহেতু ছিল, যেমন দীপেশ ছিল, এরা সব করতো, কিন্তু আমি তো শুনতাম আর গাইতাম, আর আমার সব মুখস্থ ছিল আমার। ওরা গাইতো, ওরা করতো, কিন্তু আমি তো আমার সব আর ওই যে সমরদার বলা এবং ওই যে ডাইরেকশনের এইসব গীতিনাট্যগুলো হতো, তার যে কতটা প্রভাব আমার মধ্যে ছিল সেটা কিন্তু, কারণ আমি কিন্তু নাটকের লোক ছিলাম না একেবারেই, আমি গানের জগতে ছিলাম। আমার গান আমাকে সারা জীবন আজও পর্যন্ত গান আমাকে আকৃষ্ট করেছে, কিন্তু আমাকে নাটক কিন্তু কোনোদিন খুব একটা বেশি টানেনি। কিন্তু পরে আমি নাটকের জগতের সাথে, মানে আমাদের কলকাতার যত বড় বড় নাটক সংস্থা, অনেক বহুরূপী থেকে আরম্ভ করে সবাই, তাদের সাথে তারা কাজ করতে এসছেন, কুমার রায় থেকে আরম্ভ করে সবাই এরা যখন এসছেন তাদের সাথে কাজ করেছে। এমনকি যখন গ্যালিলিও করলেন কুমার দা, আমার মনে আছে বলেছিল, শ্রাবন্তী তুমি আমি যেহেতু আমার নাটকের মিউজিক এত ভালো, মিউজিক আর ইফেক্টস আমি নিজে করতাম, সবটাই আমার ডিরেকশন থেকে এডিটিং শেষ পর্যন্ত আমি করতাম, আমার নিজের হাতে করা। তো ফলে সবটাই আমার ভাবনায় থাকতো। উনি বলেছিলেন গ্যালিলিওর মিউজিকটা করার জন্য, এবং আরো 3টে আমি নাটক করেছিলাম। আমি সেগুলো কিন্তু কোনোটাই তৈরি করা মিউজিক নয়, স্টক মিউজিক, কিন্তু কোথা থেকে কোনটা ঠিক এটাতে হতে পারবে। আর তখন সৌমিত্রের গ্যালিলিও হচ্ছে, আবার কুমার রায় গ্যালিলিও হচ্ছে, তখন মানে সেই একই সময় তো দুটো গ্যালিলিও হয়েছিল। তো সেই সময় মানে আমরা দেখেছিও তো, মানে অসাধারণ সব প্রোডাকশন দেখেছি, অসাধারণ অভিনয় দেখেছি, অসাধারণ গান শুনেছি, অসাধারণ লেখা পড়েছি। সেটা মানে শুধু গান নয়, আমি কবিতার কথাও বলছি। আর সাহিত্য তো এমন কোনো সাহিত্যিক নেই যার সাথে আমি কাজ করিনি, যাদের সংস্পর্শে আমি আসিনি, মানে একেবারে বছরের পর বছর, কারণ বছর পর বছর নাটক তো করেছি। আমি তো সবসময় আমরা ভালো, আর পড়তে হতো তো প্রচুর, গল্প বেছে, গল্প ভেবে সব করা। আমার মনে আছে বড়লিন যখন শুরু হয়, বড়লিনের সংসার, তখন আমাদের বড়লিনের জন্য প্রথম 3জন মানে সাহিত্যিক 3টে গল্প লিখেছিলেন। প্রথম সমরেশ দা লিখেছিলেন, সমরেশ বসু। সমরেশ দা উনি রবীন্দ্রনাথ যেখানে শেষ করেছেন সেইখান থেকে সেই গল্পটা কোথায় যেতে পারতো, উনি সেইটা নিয়ে একটা গল্প করেছেন, সেই নাটকটা আমরা করেছিলাম। একটা ছিল সুনীল দা করেছিলেন, সুনীল গাঙ্গুলি, উনি লিখেছিলেন, আমার গল্পের নামটা আমি ভুলে যাচ্ছি। আর শীর্ষেন্দুদার নাটক গল্পটা ছিল বোধহয় হাওয়া বন্ধু। আইদার সুনীলদার গল্পটা হাওয়া বন্ধু কিংবা শীর্ষেন্দুদারটা ছিল হাওয়া বন্ধু। সন্তোষ কুমার ঘোষ থেকে আরম্ভ করে কে ছিলেন, প্রেমেন্দ্র মিত্র, মানে এরা আমাকে কি ভালোবাসতেন, মানে তুমি ভাবতে পারবে না। বিমল মিত্র, বিমল কর, মানে তুমি নাম করে যে নারায়ণ গঙ্গোপাধ্যায় তখন ছিলেন, কিন্তু ওনার ফ্যামিলি, আশাপূর্ণা দেবী ভীষণ ভালোবাসতেন। এরা মানে এদের প্রত্যেকের আমি অনেক ভালোবাসা পেয়েছি। কেন বুদ্ধদেব গুহ ভীষণ করে, এরা মানে তুমি নাম করে যাও, সৈয়দ মুস্তাফা সিরাজ, মুস্তাফা আলী গল্প তো করেইছি, তখন তার তিনি বেঁচে ছিলেন না, কিন্তু সিরাজ তো ছিলেন। তারপর মানে নাম স্বর্ণযুগ যাকে বলে আর কি, মানে সেই জন্যই তো আমি মনে করি যে কত, মানে এটা তো আমি খুব ফরচুনেট যে আমি ওই সময় আমরা এসেছিলাম। সেটা সেই 70sটা হচ্ছে একটা 70s and 80s একটা স্বর্ণযুগ, সত্যি সত্যি তাই। আমার খুব কষ্ট হলো যেদিন জানলাম যে অনিশ মারা গেছে শুনে, কি কষ্ট যে হয়েছে আমার, যে প্রথম শুরু হয়েছে, প্রথম ওর গল্প যারা করেছিল তারা তো আমরাই, এবং ওর সেই বেছে এবং মিহিরদা, তার তো মানে অবদানের শেষ নেই। মিহির সেন, যিনি আমাদের নাট্যরূপ সব থেকে বেশি নাট্যরূপ উনি দিয়েছেন, এবং শুধু নাট্যরূপই নয়, নাটকই নয়, উনি অন্যান্য অনেক অনুষ্ঠান, উনি যার ভাবনা ওনার ছিল, কর্নেল বস্তিত্ব ছিলই, সেই সবগুলো আমরা একসাথে করতে পেরেছি। তোমার সঙ্গে কথা বলতে গেলে এত বিষয় নিয়ে কথা বলার আছে যে সেটাই একটা, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। একটা কথা উল্লেখ করি, এই যে তুমি এত সাহিত্যের কথা, নাটকের কথা বললে, আমার মনে আছে তুমি একটা অনুষ্ঠান পরিচালনা করতে, সেটা হচ্ছে ওই একটা রাশিয়ান গল্প অবলম্বনে, কোয়াইট ফ্লোজ দ্য ডন। ওইটা বড়লিনেই হয়েছিল, ধীরে বহে ডন। আচ্ছা, তো হ্যাঁ, ঠিক
নেই। তো এই না তুমি না, ওটা কি সিরিজ, ওটা কি সিরিয়ালাইজ হয়েছিল? তাহলে পরে ওটা হয়েছিল খুব অল্প তাহলে সময়, হয়তো P3, তাহলে বোধহয় P3 হতে পারে, P3 10 মিনিট বা 15 মিনিট করে প্রচারিত হতো, সম্প্রচার হতো। কিন্তু ওইটুকু শোনার মধ্যেই আমার রাশিয়ান সাহিত্যের প্রতি যে ভালোবাসাটা, সেটা কিন্তু ওই নাটক শুনে। কাজেই তোমার অবদান আমাদের মতো। নিহার রঞ্জন গুপ্তের পুরো পুরো সিরিজ, কিরিটি রায়, তুমি মানে ভেবে দেখো, কালো ভ্রমর থেকে আরম্ভ করে সব, মানে সেটা ভাবতেই অবাক লাগে। আমাকে শ্রীকান্ত বলেছিল একবার, মানে শ্রীকান্ত আচার্য, যে শ্রাবন্তী জানো তো, যে তোমার ওই কালো ভ্রমরের যে মিউজিকটা, তুমি মানে ওই মিউজিকটা শোনার জন্য বসে থাকতাম, যে কোথা থেকে তুমি, আমি জানি কোথা থেকে আমি নিয়েছিলাম, এবং সেইটা মুখস্থ হয়ে গেছিল। আমরা মুখস্থ মিউজিক গুলো আমাদের মুখস্থ হয়ে যেত। তুমি এরকমই মিউজিক তুমি ইউজ করতে, আর সেটা হয়তো আমি নিজে গান গাই বলে আমার যে কোনো মিউজিক শুনলেই মনে থাকতো আমার একেবারে। আর বিদেশি মিউজিক আমার খুব আমার ভালো লাগতো না। আমাদের দেশে প্রচুর গানের, আমি অনেক গানের মিউজিক আমি ব্যবহার করেছি, আমাদের ভারতীয় এবং ক্লাসিক্যাল মিউজিক অফকোর্স, মানে বিদেশি এবং আমাদের প্রচুর প্রচুর প্রচুর। তো সেটা একটা আমার চ্যালেঞ্জও ছিল। গানের প্রসঙ্গে একটা কথা বলি, তোমার প্রবাদ প্রতিম গান আয় খুকু আয়, সে তো সকলের, মানে সে গান শোনেনি কে, মানে গানটা, এই গানটার গল্প যদি একটু বলো, এই গানটার নেপথ্যের গল্প, সেই সঙ্গে আমি একটু তোমার এই গানের তোমার যে তালিম, এটাও একটু জানতে চাই, এটাও একটু শুনতে চাই, কেননা সত্যি তোমার গানের গলাটিও ভারী ভারী অন্য রকমের, ভারী চমৎকার গলা। আমার সেটা খুব অবাক করা লাগে আর কি। আমি ভেবেছি আমি তো ক্লাসিক্যাল গান গাইবার কথা, আমার শিখেছি ক্লাসিক্যাল অনেক বছর, এবং আমি নিজেও ভাবতাম তাই, যে আমার হীরাবাই বার্দেকার, কেসরিবাই, বেগম আখতার, মানে আমার ওই ঠুংরি, কাজরি, দাদরা, অফকোর্স খেয়াল, ঠুংরি, কিন্তু আমাকে এত আকর্ষণ করতো ছোট থেকে। এবং আমাদের অ্যাকচুয়ালি আমার কাছে খুব অবাক লেগেছিল জানো তো, আমার গলাতে যখন উনি মিস্টার সেন বলেছিলেন যে শ্রাবন্তী গলা ঠিক নেই, তারপরে আমি অনেক ভেবে দেখেছি যে দীপালি নাগ, যার সাথে অনেকে অনেক সময়, বা উৎপলা সেন, উৎপলাদির গলার সাথে আমার গলার খুব কোথাও অনেক মিল পাওয়া যায়। এবং আমি উৎপলাদিকে কিন্তু মা বলে ডাকতাম, মানে উনি আমায় বলে, উনি আমাকে বলেছে তুই আমাকে মা বলে ডাকবি, তো উনি কিন্তু আমার সে অর্থেই মা একেবারে। এবং খুব কষ্ট পেয়েছিলেন যখন আমি তুমি আমার মা সন্ধ্যাদির সাথে গাইলাম, মানে তুই আমাকে ডাকিস, তুই কি করে সন্ধ্যার সাথে গাইলি? তো কি করে ওনাদের গলার পরে কেন আমার গলাটা এদের কাছে তফাৎ লেগেছিল, বা মনে হয়েছিল বাঙালি মেয়েদের এরকম গলা হয় না, সেইটা আমার কাছে খুব অবাক করা, জানো তো। মানে আমি জানি না কেন, যেমন দেবব্রত বিশ্বাস, মানে আমি যখন মায়াদির কাছে গান শিখতাম তো একা একা, আর তখনই আমার জর্জদা আসতেন, আর মায়াদি মাঝে মাঝে করে রেখে যেত যে জর্জদা আমি যখনই শ্রাবন্তীকে গান শেখাচ্ছি আর আপনি আসবেন, আর মাঝখান থেকে উনি কিন্তু আমাকে এরকম ওইখানে বসে অনেক গান ওনার কাছ থেকে শিখেছি আমি, কারণ উনি শিখিয়েছেন মায়াদি। তো উনি আমাকে ডাকতেন মেম সাহেব, আর ওনার ধারণা ছিল আমি সিগারেট খাই, তাই আমার গলাটা, আওয়াজটা, মানে আমার মনে হয় আমার বোধহয় উচ্চারণটা যেহেতু বাঙালিদের থেকে সব নর্মালি, আমরা যেভাবে বাংলা আমার অত্যন্ত, আমি গর্বিত যে আমার বাংলা উচ্চারণ খুব সুন্দর, এটা কেউ ধরতে পারবে না যে আমার বাংলা উচ্চারণ খারাপ, কিন্তু হয়তো আমার বলাটা অন্যদের থেকে আলাদা, সেই কারণেই কারো কাছে লাগতো যে আমি খুব মেম সাহেব। উনি তো আমায় মেম সাহেবই কেন ডাকতেন ভগবান জানে, ওনাকে খুব ডিস্টিংক্ট, হ্যাঁ ডিস্টিংক্ট হতে পারে, কিন্তু তার সাথে মেম সাহেবের কি সম্পর্ক? আর উনি, আমি যত বলেছি যে জর্জদা আমি সিগারেট খাই না, কিন্তু উনি শেষ পর্যন্ত বিশ্বাস করেননি উনি যে আমি সিগারেট খাই না। একমাত্র ওদের, কেন সুচিত্রা মিত্রের গলাই তো ভারী ছিল, সুচিত্রাদির গলার পরে তো আমি তো কত বছর তার কত পরে গাইছি। যেমন ছোটবেলা থেকে যখন বড় হয়েছে, আমি সবসময় খুব খুব দুষ্টু ছিলাম। আমি কিন্তু শুধুই ক্লাসিক্যাল গান শিখেছি বলে শুনতাম তা নয়, আমি যাবতীয় পৃথিবীর যাবতীয় গান আমি শুনতাম রেডিওতে। তো সে চুরি করে করেই হোক, পড়াশোনার সময় সেই যাই করে হোক, গান আমি শুনতাম, যে কোনো ভাষা আমার ভালো লাগতো, আর যে কোনো গান ভালো লাগতো, যে কারণে আমার এলভিস প্রেসলি ভীষণ ভীষণ প্রিয় ছিল। যখন ওনার গান শুনলাম, আর আমি খুব কপি করতাম, ভীষণ ভালো
তুলতে পারতাম গান। আর আমার বাবা আমাকে খুব হাসতেন এবং খুব ঠাট্টাও করতেন যে তুমি এই যে তো ম্যালেরিয়ার জ্বর হয়েছে মনে হচ্ছে, যে কাঁপা কাঁপা গলায় তুমি এই গানটা কেন করছো, আরে তুমি কি বলছো, তুমি তুমি ভালো করে শোনো, দেখবে এই গানের মধ্যে কত কঠিন এই গান। কিন্তু কি জানো, আমি পরে যখন ওনাকে ওনার মানে ট্রিবিউট হিসেবে ওনার একটা গান, আমি এলভিস প্রেসলির একটা গান আমি করেছিলাম একটু চেঞ্জ করে, জেল হাউস রক, আমি বাংলায় করেছিলাম গিটার ম্যান। ওটা আমার ওনাকে ট্রিবিউট। সন্ধ্যাদি শুনে বলেছেন, শ্রাবন্তী আমাকে তুমি এই গানটা একটু শেখাবে, মানে এই গানটা প্রত্যেকে বলেছিল এই গানটা আমি কি করে গেয়েছি, মানে ওটা এতই আলাদা। যেহেতু আমি সব রকমের গান গাইতাম ছোট থেকে, যার জন্য আমার কোনো গানটাই আমার কাছে অসুবিধা লাগতো না, মনে হতো না যে একজন যে গান গায় সে তো সব গানই গাইতে পারবে, এটা আমার কিরকম ছোট থেকে ধারণা ছিল। যেমন জিঙ্গলটাও আমার কাছে তাই মনে হয়েছিল, জিঙ্গল আবার গান কি, এটা আবার শেখার কি আছে, এটার মধ্যে আবার বাহাদুরি কি আছে, কিন্তু বাহাদুরি আছে। এই কারণে সেটা পরে বুঝেছি যে ভালো গান গাইলে যে তুমি জিঙ্গল গাইতে পারবে তা নয়, আবার ভালো জিঙ্গল গাইলে যে তুমি ভালো গান গাইতে পারবে তাও নয়। এটা একটা অদ্ভুত ব্যাপার জানো তো, মানে তোমার উচ্চারণ, তোমার এক্সপ্রেশন, তোমার নাটকীয়তা, তোমার ওইটুকু সময়ের মধ্যে কতগুলো কথা তুমি কি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারো, তোমার প্রেজেন্স অফ, তোমার গলার প্রেজেন্সটা, এই সব কিছু অনেক কিছু মিলে তবে কিন্তু একটা জিঙ্গল অত মনের মতো হয় বলে লোকের মনে থাকে। আর যেগুলো হয় না, এখন যেমন যা জিঙ্গলস তুমি শুনলে মনে থাকবে না, কিচ্ছু মনে থাকে না, তখন আমাদের জিঙ্গল আর বম্বে থেকে তখন বেশ কিছু জিঙ্গল এরকম হয়েছে যেটা আমাদের এবং বম্বের এত সুন্দর সুন্দর জিঙ্গলস আজও মনে আছে, আমার এখনো মনে আছে। মানে আমার যেগুলো তখন শুনে তখন বড় হয়েছি না, তখন তো বম্বের জিঙ্গল 67, 68 তখন তো বড়ই, তো তখন তো কলেজ, তাই জন্য ওই সময় তো শুনতে পেয়েছি, কিন্তু বাড়িতে শোনার পারমিশন ছিল না ওইসব শোনার, কারণ ওইটাও ছিল যে পানের দোকান, তাই জন্য আমাকে বলা হতো পানের দোকান। হ্যাঁ, আমাকে কিন্তু পানির দোকান দেখা হতো, কেন পানির দোকানে তো বিদ্যুৎ ভারতী চলে আর বিদ্যুৎ ভারতীতেই বিজ্ঞাপন হয়, সেই কারণে। তাই জন্য আমাদের একটা চ্যালেঞ্জই ছিল যে ওই পানির দোকানটা আমরা ড্রয়িং রুমে নিয়ে আসবো, আর সেটা এনেওছিলাম। দেখো তুমি তো আজকে এত নাটকের কথা বলছো, আর শুধু তো নাটক নয়, আমরা কত রকমের অনুষ্ঠান করছি, শুধু কুইজ নয়, নাটক নয়, আমরা কত মানে বিষয় ভিত্তিক কত রকমের অনুষ্ঠান করেছি আমরা, নানা, মানে আমি এখন ভাবি, এখনো পর্যন্ত যেসব অনুষ্ঠান হয় ওখানকার কথা বলছি, কলকাতায় ওইসব কঠিন অনুষ্ঠান তো হয়ই না, কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো মানে যেগুলো মনে করে যে করতে পারবো বলে একটা গান বেস প্রোগ্রাম বা কিছু, সেটাও কেউ ভালো করে আজ পর্যন্ত করতে পারলো না। এটা খুব দুঃখের যে কোনোটাই, কারণ আমার মনে হয় কেউ খুব একটা সিরিয়াস নয় বোধহয়, আর সেই কারণে রেডিওটা এখন আর কলকাতাতে পপুলারিটিটা কমে গেছে বলে আমার ধারণা। অথচ আমি তো আজও পর্যন্ত আমার এত রেডিও, এখন তো মানে রেডিও ছাড়া, আমার তো রেডিও ছাড়া আমি বাঁচতেই পারবো না, ছোট থেকেই সেটা, মানে এটা নয় যে আমি রেডিও করেছি বলে, তখন তো রেডিও শুনতাম না। ইনফ্যাক্ট আমি যখন রেডিওর কাজ করেছি তখন তো সময়ও ছিল না, শুনতাম না, শোনাই হতো না তো। কিন্তু রেডিও আমার প্রাণ, মানে রেডিও। আর একটা কি জানো তো, রেডিও তোমাকে ক্লান্ত করে না, রেডিও তোমাকে, তুমি যে কিছু করো না, কারণ পরীক্ষার পড়া পড়ছো নাকি তুমি রান্নাঘরে রান্না করছো কি তুমি বুনছো, রেডিও সারা তোমাকে কোনোদিন তোমাকে এটার মানে বাধা হতে পারে না, তাই না? দেখো, ভেবে দেখো, বললে জানো এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমরা ঠিক এত তলিয়ে ভাবি নাই। যে তুমি বললে রেডিও তোমাকে ক্লান্ত করবে না বা শ্রোতাদের ক্লান্ত করে না, এটা কিন্তু খুব ঠিক। আমি একটা প্রশ্ন তোমায় এই প্রসঙ্গে করি, যেহেতু এই কথাটা এলো রেডিওর কথা, যে এখন তো একটা ভিজুয়াল স্টিমুলাসের যুগ, ভীষণ রকমের একটা চতুর্দিকে সব ভিডিও, মানে অনুষ্ঠানও যা হচ্ছে তাতে একটা ভিডিও কম্পোনেন্ট জুড়ে দেওয়ার একটা খুব প্রবণতা মানুষের মধ্যে আছে। এছাড়া তোমার নানা রকম অন্য ধরো সিনেমা, ডকুমেন্টারি, এসব তো হচ্ছেই, কিন্তু এমনিও যেসব অনুষ্ঠান, সেখানে একটা গান বাজছে কিন্তু সেখানেও হয়তো একটা পর্দায় কিছু চলছে, এরম একটা প্রবণতা এখন
দেখা দিয়েছে। তা তোমার কি মনে হয় এই যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, এর ফলে এখন রেডিওর জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে? মানের যে কিছুটা অবনয়ন হয়েছে সেটা তো বোঝাই গেল, কথা শুনে নানা রকম কাজ হচ্ছে, সেটা আমি শ্রোতা। সেটা কিন্তু আমি কলকাতার বিষয়ে বলবো, মানেরটা আমি এখানকারটা বলবো না, আমি পরে আসি, তুমি বলো তোমার কথাটা বলে নাও। আমার এইটাই আমি তোমার কাছে আমার প্রশ্ন, যে তোমার কি মনে হয় যে রেডিওর জনপ্রিয়তা বা উপযোগিতা, আমি বলবো রেডিও তো একটা লোকশিক্ষারও মাধ্যম, কত কিছু মানুষ জানতে পারে, তো এই যে দুটো দিক থেকেই কি এখন রেডিওর গুরুত্ব কিছুটা কমে গেছে বলে তোমার মনে হয়? কলকাতায় এবং কলকাতার বাইরে, তুমি নিজেও প্রবাসী, তুমি একটা অন্য দেশে থাকো, সেখানেই বা তোমার কি অভিজ্ঞতা এবং চারপাশ থেকে যা শুনছো দেখছো, তোমার কি মনে হয় এ ব্যাপারে? এটা আমার মনে হয় যে এদেশে এই কথাটা প্রযোজ্য নয়, এই কারণে যে এখানে কোটি কোটি তোমার FM স্টেশন, এবং শুধু তাই না, ধরো কলকাতাতেই এত লোক আমাদের, আর সারা পশ্চিমবাংলায় তো ছেড়েই দাও, সেখানে তো আমাদের সময় তো সব মানে গ্রামে, মানে প্রত্যন্ত গ্রামে আমাদের রেডিও চলতো, এবং তারা শুনতো বলেই তারা আমাকে জানতো, এবং তারপরে নাচলে আমি গান গাইতাম, সেটা যেমন ছিল। কিন্তু আজকে কেন সেটা নেই আমাদের ওখানে? তার কারণটা হচ্ছে মানটা। তার জন্য কিন্তু অল ইন্ডিয়া রেডিও দায়ী, মানে অল ইন্ডিয়া রেডিওতেই তো শুনেই তো বড় হয়েছি, সেখানে যে অনুষ্ঠান হতো মানে ভাবা যায় না, মানে তার মান যেখানে ছিল, এবং যারা কাজ করেছেন সেখানে, তাদের কথা তুমি যদি একবার বলো, সেই পঙ্কজ মল্লিক থেকে আরম্ভ করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পর্যন্ত, মানে ওইটা তো আর আমি ধরছি না, মানে ওই শুনেই তো বড় হওয়া, এবং সেখান থেকেই কিন্তু ভেতরে যে বসে গিয়েছিল সেই শিক্ষাটাই কিন্তু আমাকে আমার পরে বুঝতে পেরেছি, আমার কাজে লাগাটা কিন্তু এই সবটা মিলিয়ে কোনো একটা নয়। অল ইন্ডিয়া রেডিওর একটা বিশাল ভূমিকা ডেফিনেটলি আমাদের সবার জীবনে ছিল, যারা আমরা অল ইন্ডিয়া রেডিও শুনে বড় হয়েছি, এবং যেখানে আকাশবাণীর মান যেখানে কমে গেছে, যেখানে পড়ে গেছে, যেখানে শিক্ষার আর কোনো ব্যাপার নেই, যে কেউ যা কিছু করতে পারে, সেটা কিন্তু আমাদের রেডিও, মানে বেসরকারি রেডিওতেও কিন্তু ঠিক সেটাই এসেছে, যেটা এখানে আমি দেখতে পাই না। এখানে ধরো একটা FM স্টেশনের এইটুকু একটা দ্বীপ আমাদের, আমি আইল অফ ম্যানের কথা বলছি না, আমি ব্রিটিশ আইলস এর কথা বলছি, হোল অফ ব্রিটিশ আইলস এ এত FM স্টেশনস, কতটুকু মানুষ সেখানে? ইউকে তে হচ্ছে তোমার 69 মিলিয়ন পিপল অনলি, ওকে? একজন, এখানে যদি তুমি ডিজে কথাটা ইউজ করো বা যারা প্রেজেন্টার, একজনের তোমার 5 থেকে 15 লক্ষ মিলিয়ন তাদের লিসনারশিপ, তুমি কল্পনা করো কি করে হয়? এত তো নয় যে তাদের একটা সাংঘাতিক এমন একটা কিছু অনুষ্ঠান করছেন যার জন্যে এত লোক শুনছে, তা তো নয়। মেইনলি কিন্তু গান বেসড প্রোগ্রাম, কিন্তু তার মধ্যেও যে কত তফাৎ হতে পারে সেগুলো তো দেখতে পাই, এক একটা স্টেশনের এক একটা তফাৎ। যেমন বিবিসির ধরো রেডিও 4 যে ধরনের অনুষ্ঠান করে, সেটা হচ্ছে অনেক কথা ভিত্তিক, সেখানে নাটকও আছে, সেখানে তোমার অনেক তাত্ত্বিক অনুষ্ঠান হয়। আবার হালকা অনুষ্ঠান যদি বলো, সেগুলো হচ্ছে রেডিও 2, 3, 4, 5, 6 সব গান বেসড প্রোগ্রাম যেখানে বেশি হয়, সেখানে কথা কম, কথা অন্য রকমের কথা, অনেক হালকা কথা, কিন্তু সেইটা তোমার শুনতে ভালো লাগবে। সেখানে তো কোনো তোমার মানে তোমার লিসনারশিপ বাড়ছে বই কমছে না। এবং যেটা আছে যে ওদের তো সবসময় রেটিং তো হচ্ছে, যেটা আমার কাছে অবশ্যই একটু অসুবিধা লাগে, যেটা আমাদের ওখানে এখন থেকে এই রেটিং এর আরম্ভ হয়েছে কলকাতায়, আমাদেরটার কোনো মানে হয় না কেন, যে রেটিং এ আমাদের ওখানে কতজনকে তুমি কিভাবে ধরবে, কারণ অনুষ্ঠানটাও তো তোমাকে তেমন হতে হবে। তবেই তো, আমাদের সময় তো সেটা ছিল না। আমাদের সময় রেটিং ছিল, কি রেটিং ছিল বলতো? আমাদের অনুষ্ঠানে ধরো যে প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন দাতা দ্বারা অনুষ্ঠান আমি করছি, সেইটা যদি তার জনপ্রিয় না হয় তাহলে অনুষ্ঠান বাদ, সেই অনুষ্ঠান চলে গেল, সেই বিজ্ঞাপন দাতা তো আর করবে না। কিন্তু এক একজনের প্রোগ্রাম ধরো 20 বছর 25 বছর তো করেছি, তো তাদের প্রত্যেকে নিশ্চয়ই তাদের কাজে লেগেছে বলেই তো। এবং এমনও হয়েছে, বড়দিন কিন্তু আমরা প্রথম বড়দিনের বিজ্ঞাপন করি, প্রচুর প্রোডাক্টস আছে যেখানে প্রথম আমরাই করি। জবা কুসুম যখন মরুভূমি হয়ে যায়,
যখন এই অনুষ্ঠানটা এত ভালো হয়েছে বলে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে সেই প্রোডাক্টটা। আমার মনে আছে ওএসএস যখন প্রথম শুরু করলো, যখন এসেছিল অনুষ্ঠান করবে বলে, ওরা তখন প্রোডাক্টটা তৈরি করছে, বাজারে যায়নি। তখন কর্নেল বোস বলেছিলেন যে মিস্টার দত্ত, আপনি একটা কাজ করুন, আপনার তো প্রোডাক্টটা বাজারে আসেনি, এখন যদি আমরা অনুষ্ঠানটা শুরু করতেই পারি, কারণ আমার করলে তো আমারই সুবিধা লাভ, আপনি তো আমাকে বিনা পয়সায় কাজ দেবেন না, তো কিন্তু আমার মনে হয় আপনার প্রোডাক্ট যখন বাজারে নেই, আর আমাদের অনুষ্ঠানটা পপুলার হয়ে গেল, আপনার প্রোডাক্ট পপুলার হয়ে গেল, কিন্তু প্রোডাক্ট বাজারে নেই, ওটা কিন্তু আপনার জন্য নেগেটিভ, আপনার হবে। সুতরাং করবেন না। আপনি যেদিন আপনার প্রোডাক্ট বাজারে যাবে আমাকে বলবেন, 3 মাসের মধ্যে দেখবেন আপনার প্রোডাক্ট কোথায় চলে যায়। ঠিক তাই, ওদের যখন প্রোডাক্ট বাজারে ওরা দিলেন, তারপরে আমরা যখন অনুষ্ঠান শুরু করলাম, 3 মাসের মধ্যে ওএসএস যেরকম পপুলার, মানে ওইটাই একমাত্র প্রোগ্রাম বোধহয়, সব থেকে বেশি কথা বলার প্রোগ্রাম বোধহয় আমার মনের মতো গান মনে রাখা কথা, যেখানে আমি পুরোটাই আমি কথা বলতে আমার গান আছে। কতজন শ্রাবন্তীদি মানে তোমার প্রেমে পাগল, তারা কতজন চিঠি লিখতো, কত প্রেমে মানে কি জানো তো, ভীষণ ভাবে দিদি ভাইয়ের প্রেমে সেটা আমার মনে আছে। কেন জানো তো, প্রেমে ওই প্রেম ছিল না, ওটা ছিল দিদি ভাইয়ের প্রেম। মানে সবার মনে হতো মনে হতো আমি ওদের ছুঁতে পারি, ওরা মনে হতো যে আমাকে যা বলবে সেটা আমি মুশকিল আসান করতাম আমি। ওইটাও আমার একটা প্রোগ্রাম ছিল যে আমি যা বলবো তাতে ওদের মুশকিলের আসান হয়ে, মানে আমি সব ওদের মানে আগ্নি আনতের মতো আর কি, সব করে দিতে পারি আমি। এবং আমি হচ্ছে ওদের ওই পাশের বাড়ির দিদি ভাই, মানে যার জন্য 5 থেকে 95 আমাকে দিদি ভাই ডাকতো। আর সেই কারণে আমার মজাও লাগতো। আর তাই জন্যই বোধহয় প্রেমের চিঠি আমার তো মনেই পড়ে না আমি প্রেমের চিঠি পেয়েছি বলে। এই যে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স যে আমার চিঠি আসতো, প্রেমের চিঠি পেয়েছি বলে আমি সব চিঠি পড়তাম আমরা, কিন্তু আমার মনে পড়ে না। তুমি যেটা বললে ওই যে একটা আত্মীয়তা, এইরকম আত্মীয়তা, একদম খুব ভালো কথা বলেছো। এটা একটা আত্মীয়তা, জানো তো, ওদের সাথে একটা আত্মিক সম্পর্ক ছিল আমার। এটা আমার ওইটাই তোমায় বোঝাবার চেষ্টা করছিলাম। জিঙ্গল যখন গাইবে বা স্পট যখন বলবে, যে তখনই ওটা বিশ্বাসযোগ্য হবে যখন তোমার গলার মধ্যে, এই তো ধরো রেডিওতে তো তুমি দেখতে পাচ্ছ না, এখন তো আমি তোমার সাথে কথা বলছি রেডিওরই জন্য, কিন্তু তোমায় আমি দেখতে পাচ্ছি, অনেক সুবিধে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তো আমায় দেখতে পাচ্ছ না রেডিওতে, কিন্তু আমার গলাটা তো তোমাকে ছুঁয়েছে। যেমন করে বীরেন্দার মহালয়া, কেন আজও পর্যন্ত ওই বীরেন্দা না হলে আমাদের মহালয়া হয় না, যেন হলো না মনে হয়, কেন? ওই যে গলা দিয়ে ছোঁয়াটা, ওই ছোঁয়াটা কিন্তু প্র্যাকটিস করিনি, জানো তো। আমি এটাই বলতে যাচ্ছিলাম, ওইটা বোধহয় আমার মনে হয় তোমায় নিয়ে জন্মাতে হয়। তোমার গলার যে উত্তাপটা ভীষণ দরকার। তোমার গলার উত্তাপ যেমন সেটা তোমার গানেও কিন্তু আসবে, তোমার সেই এক্সপ্রেশনেই সেটা হবে, সেটা এলে তবেই আমি তোমায় ছুঁতে পারবো। হয়তো সেই কারণেই আমাকে সবাই এত বছর পরে মনে রেখেছে, আমার যেটা মনে হয়। তখন তো বুঝতে পারতাম না, সত্যি কারোর সাথে তো দেখা হওয়ার, গান করতে উঠতাম কিংবা স্টুডিওতে কাজ করতাম, ফলে আমি তো সাধারণভাবে আমি কোনোদিন কোনো সোশ্যাল ফাংশনসে হার্ডলি যেতাম আমি, একেবারে। মানে আমার সময় ছিল না, ইচ্ছেও করতো না, আমার মনে হতো সময় নষ্ট একদম। তো ফলে আমি করতাম না। আমার নিজেরই, আমাদের ওই লিভিং সাউন্ড পরিবারে এত সুন্দর আমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অজিতেশ দা যদি একবার ঢুকলো তো হয়ে গেল, মানে আমাদের আড্ডাতে, মানে অজিতটা গল্প শুরু করা মানে আমরা এরকম হয়ে মুগ্ধ হয়ে শুনছি। বা জয়ন্ত চৌধুরী, যিনি গল্প দাদুর আসর, জয়ন্ত দা, জানি না তুমি শুনেছো কিনা, বলতে পারবো না, একদম বেশ তো শুনি গল্প দাদুর আসর। জয়ন্ত দা যখন করতেন, জয়ন্ত দা যেদিন যখন থেকে স্টুডিওতে আসতে শুরু করে, একবার জয়ন্তদা মুখ করলেই হয়ে গেল। তেমনি আরেকজন ছিলেন শ্যামল সেন, যার ছেলেকে তোমরা হয়তো চেনো, কৌশিক সেন। তো কৌশিক তখন তো, বাবা তখন এইটুকু ছিল, কিন্তু শ্যামল দা আর চিত্রাদি, মানে চিত্রা মন্ডল বা চিত্রা সেন, তো শ্যামলদার মতো ওরকম বড় অভিনেতা, এবং ওই রকম সুন্দর করে বলা এবং ওই রকম সুন্দর করে বোঝানো, মানে আমি তো অনেক নাটকে অভিনয় করতে হয়েছে, মানে বাধ্য হয়ে অনেক সময় করেছি, কিন্তু সেইটা কিন্তু এই শ্যামলদাদের জন্য, শ্যামলদা, বিকাশ দা, জয়ন্ত দা, এরা এমন করে আমাকে বলে দিয়েছেন, বুঝেছি। আমি যখন ওদের ডাইরেক্ট করেছি, আমার ডিরেকশনে ওরা অভিনয় করেছেন, অথচ আমি কিন্তু আমার সময় কিন্তু ওদের ডিরেকশনে আমি করেছি। কেন যে আমি জানতাম একমাত্র আমি, ওরাই আমাকে বলতে পারবে যে কোনটা ঠিক, কিভাবে আমি বলবো। তো সেই কারণেই বলছি, মানে এদের সাথে যে
সময় আমাদের কেটেছে। শুধু তো আমি নই, আমার এখনো যারা কাজ করছে, উর্মিমালা বোস সবাই, ওরাও বলবে একই সময়ে আমরা সমবয়সী, এবং আমরা কাজ শুরু করেছি, বা ও এসছে আমাদের ওখানে কাজ করতে প্রথম। তো আমাদের সবারই না জীবনটা কিরকম একটা অন্যরকম ছিল। ফলে আমি তো আমার সোশ্যাল ফাংশনে যাওয়ার আমার কোনো মনেই হতো না, আমি তো যেতামই না, আমার ভালোই লাগতো না। তারপরে আবার আরেকটা অসুবিধা হচ্ছিল, আমার অসুবিধা ছিল, আমি গলার জন্যে আমি গলাতে ঢুকোতে পারতাম না। আমি যেখানেই আমায় না দেখলেও গলা শুনলে চিনে ফেলতো। আর সেটা একটা খুব প্রবলেমও কিন্তু, জানো তো। কলিনের সঙ্গে যখন উনি কথা বলতাম, তখন তো আর মোবাইল না, তখন তো আমাদের ল্যান্ডলাইনেই কথা হতো, এবং অপারেটরের থ্রু দিয়ে হতো। আর যে মুহূর্তে আমি বলতাম অমুক নাম্বারটা আমাকে কানেক্ট করো, ওরা জানতো শ্রাবন্তী দিদি ভাই, ব্যাস হয়ে গেল, ওরা সব ফোন ধরে বসে রইলো। আমি যত বলছি যে না প্লিজ, আমি এখন না দিদি ভাই, ওরা শুনবেই। আর আমার কিছু করার ছিল না, তো অপারেটর, ওরা তো শুনতেই পারে। তো আমার এইরকম অসুবিধাও ছিল একটা, মজাও লাগতো। অফকোর্স এটা তো আমি তো মনে করি এটা উপরওয়ালার নিশ্চয়ই আশীর্বাদ, এবং আমার মা বাবার, যে আজও কিছু কিছু মানুষ তো অন্তত তোমরা আমাকে আজ যে মনে করেছো, এটা তো নিশ্চয়ই তাই। আমি তো কোনোদিন ভাবিনি যে আমি কথা বলতে আসবো, বা ওটা কিন্তু আমার ওই স্টুডিওতেই শেষ হয়ে গেছে, যার জন্য আমাকে যখন সঞ্চালন করতে বলা হয়েছে, আজও বলা হয় স্টেজের জন্য, বা টেলিভিশনে করেছি, ওরা আমাকে ডেকেছেন যখন করেছি, সেটা সঞ্চালন হিসেবে কিন্তু না, আমি পরে বলছি তোমায়। কিন্তু সেইটা আমি কিন্তু কোনোদিন করিনি, একটাই করেছিলাম, সেটা হচ্ছে সব কবিদের একটা সম্মেলন হয়েছিল শিশির মঞ্চে, এবং সমস্ত নাম করে যাও, শঙ্করদা শুধু নয়, যাবতীয় কবিরা ছিলেন, এবং সেটা মিহির সেন, আমাদের মিহিরদা প্রত্যেক কবির উপরে আমাকে ছড়া করে দিয়েছিলেন, এবং আমি সেই ওদের উপস্থাপনা করেছিলাম সেই ছড়ার মধ্যে দিয়ে, এবং তারা তো পাগল হয়ে গিয়েছিলেন কবিরা, আর আমাদের দর্শকরাও নিশ্চয়ই। এবং সেটা মিহিরদার, আমার লেখা ছড়া নয়, মিহিরদার। এবং সেখানেও কিন্তু আমাকে স্টেজে সেই দাঁড়িয়ে যখন আমি সঞ্চালন করছি, দোকাই হেসো না তোমরা আমায় মারিছে, আমাকে খালি গলা গাইতেও হলো খানিকটা, সেটাও করেছি। কিন্তু ওইটাই আমার সঞ্চালন। কিন্তু ইয়েতে তোমার দূরদর্শন যখন শুরু হলো বাংলায়, আমাদের কলকাতায়, ওরা তখন ভীষণ করে, যখন এই যে তুমি গানের ভিডিও যে আজকে দেখছো, বাংলাদেশ খুব সুন্দর সুন্দর, তখন ওদের গান কিন্তু ভিডিও দিয়ে দেখানো হতো, করা হতো। আর আমরা বাংলাদেশ দেখতাম, আমরা ঢাকা, আমরা জানি না তোমার মনে আছে, তুমি জানি না, তোমার মার নিশ্চয়ই তোমার মা বাবার মনে থাকবে যে ওই সময় সব আমরা চেষ্টা করতাম ঢাকা দেখবো, ঢাকায় গানগুলো ওরকম ভাবে হচ্ছে, সব সুন্দর দেখতে পাচ্ছি। তো ওরা আমাকে প্রথম শ্রাবন্তী মজুমদারকে দিয়ে ওরা সেটা করেছিল, দূরদর্শন প্রথম, যে একমাত্র শ্রাবন্তী করতে পারবে আমারই গান, আমার অনেক গান ওরা সেই পিকচারাইজ করেছিল, সেই স্টুডিওতে সেট থেকে আরম্ভ করে বাইরে নিয়ে গিয়ে কত গান আমি করেছি। তারপরে একটা অনুষ্ঠান ওরা আমাকে করিয়েছিল সঞ্চালনে, ওই উপস্থাপনা, সেটা হচ্ছে কৃষির একটা তোমার কৃষি কথা বা এরকম একটা কিছু অনুষ্ঠান ছিল, যেটা ওদের কিছুতেই পপুলার হচ্ছিল না। তখন ওরা বললো, শ্রাবন্তী তুমি একটুখানি এই অনুষ্ঠানটা করবে। আমি বললাম যে আমি কৃষি তো করতে খুব ভালো লেগেছিল, সত্যি সত্যি আলটিমেটলি করেছিলাম। এবং তখন ওরা বিজ্ঞাপন পেতে শুরু করলো, প্রোগ্রামটা এত পপুলার হয়েছিল। এবং সত্যি সত্যি জানো তো, এখানে তো আমি একটা কান্ট্রি ফাইল বলে একটা প্রোগ্রাম হয়, পাগলের মতো দেখি আমি প্রত্যেক রবিবার, সেইটা ওরা করতো। দূরদর্শন তখন অসাধারণ প্রোগ্রাম করতো, যেমন আকাশবাণী যেমন অসাধারণ প্রোগ্রাম করেছে, দূরদর্শন কিন্তু ওই 80 দশকে বম্বে এবং কলকাতার যেসব অনুষ্ঠান হতো ভাবা যায় না। তো তার মধ্যে একটা ছিল সেই কৃষি কথা, আমি করেছিলাম বেশ অনেক মাস ধরে, এবং করতে খুব ভালো লেগেছিল। এবং প্রচুর তখন ওরা দর্শক পেয়েছে, ওদের বিজ্ঞাপন পেয়েছে, আর সেটাই সাকসেস বলবো আমি। এবং আমার করতে ভালো লেগেছে, আমি অনেক জানতে পেরেছি, অনেক শিখেছি। যেমন এখনো আমি শুনি, কান্ট্রি ফাইলটা দেখি, আর আমি কত শুনি, আর আমি ভাবি যে আমি যদি আজকে কলকাতাতে করতাম, আমার এই কান্ট্রি ফাইল করার খুব ইচ্ছে, যে একদম ফার্মার্সদের নিয়ে কাজ করা এবং তাদের কথা বলা, এবং কিভাবে তারা কি কাজ করছেন, এবং
ওইটা যে কত আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আমরা তো ভাবি না। আমরা ভাবি ও তো চাষা, এইভাবে কথা বলি আমরা। এখানে তো তা নয়, এখানে ফার্মার্সদের যে স্টেটাস সেটা একেবারেই আলাদা, এবং আমাদের দেশেও সেটা হওয়া উচিত। কারণ তারা তো প্রযুক্তি আজকে তারা শিখছে, কিন্তু ধরো তারা তো হাজার হাজার মানে কত শত বছর ধরে বছরে মানে তাদের ট্রেডিশনালি তারা করে আসছে, তাই না? একটা মানুষের খুব বেসিক নিড, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল নিডস, তাই না? এই যে আমাদের তো এখনো চলছে COVID-26, তো সেইটা এই যে এনভায়রনমেন্টের জন্য খাওয়ার তোমার তৈরি করাটা, এবং সেইটা যে কতটা আমাদের জীবনে ক্ষতি বা ভালো করতে পারে সেটা তো আমরা ভাবি না। আমরা ভাবি যে তুমি কলেজে যাওনি, ইউনিভার্সিটিতে যাওনি, তুমি আবার কি, তুমি কি মানুষ, এটা আমরা ভাবি। এইটা থেকে যে কবে আমরা বেরোবো আমি জানি না। আমার এটা খুব কষ্ট, বদল দরকার আর কি। আমার খুব খুব কষ্ট হয় ভীষণ। আমি যদি কলকাতায় থাকতাম, আমি ডেফিনেটলি, আমি এটা আমার ইচ্ছা ছিল যে আমি আবার এই ধরনের, আমরা রেডিওতে করেছি অবশ্য, করেছি, হ্যাঁ, এবং সেটা আমার করার খুব ইচ্ছে, মানে এখনো মনে হয় যদি করতে পারি রেডিওতে তো করতাম। আই কুকুয়ার কথা তুমি জিজ্ঞেস করেছিলে, সেটা বলা। আই কুকুয়ায় যদি একটু গল্পটা বলো। ওই গান একটা সময় মানুষের ঘরে ঘরে বাজতো, আমার তো এখনো মানে গানটা এখন না, আজকে অনেক বেশি বাজে, তখন এত বাজতো না, সেটাই মজার। যখন আই কুকুয়ায় করেছিলাম প্রথম 2 বছর, ওই গান কোনো মানুষের কাছে পৌঁছলো না, মানে এত রিকোয়েস্ট হলো না, মানুষ শোনেনি এত। মানুষ যত দিন যাচ্ছে অবাক হয়ে যাচ্ছি, 3rd জেনারেশন মানে তারা এখন গাইছে আই কুকুয়ার। সব থেকে মজা হচ্ছে যে আই কুকুয়ার মানে সেই সময় আমার এত কষ্ট হয়েছিল, তার উল্টো দিকের গানগুলো আমার, আর ওটা তো আমার পুজোর গান ছিল, আমার পুজোর রেকর্ড ছিল, এবং ওটা হেমন্তদা ছিল না, হেমন্তদা গেয়েছিলেন আমারটা, যেমন সন্ধ্যাদির সাথেও তাই। আমার পুজো রেকর্ডে সন্ধ্যাদিকে বলেছিলাম যে তুমি আমার মা, তুমি গাইবে কিনা, তারপরে করেছিলাম। তো তাই জন্য খুব দুঃখ হয়েছিল যে এই গানটা মানুষ শুনতে চাইলো না। আর আমি তো তারপরে বহু বছর আমি তো এখনো একা একা গাই স্টেজে এই গানটা। তখন কর্নেল বোস আমাকে বলেছিলেন, তুই জেনেই রাখিস, এমন একটা দিনে আসবি, তুই দেখি সেই গানটার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে, তুই নিজেই বুঝতে পারবি না। সত্যি তাই, বিশ্বাস করো। আজ পুলকদা নেই, আজ হেমন্তদা নেই, আজকে মিস্টার বলসারা নেই, আজকে কর্নেল বোস নেই, এই 4 জন যে গানের পেছনে যারা ছিলেন তাদের কেউই আজ নেই, এবং তারা কেউ দেখলেন না যে এই গানটা আজকে কোথায় চলে গেছে। আই কুকুয়ায় আজকে এতজন গাইছে, এটা তো আমাদের আনন্দের কথা যে তোমরা তাও, এবং শুধু তাই না, তোমরা আমাদের ভুলে যাওনি। তোমরা জানো যে এটা হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার, কিন্তু তুমি অবাক হবে শুনলে, জানি না অবাক হবে কিনা, অবশ্য আজকাল আর আমি অবাক হই না, কলকাতাতে এটা কিন্তু অন্য কোথাও না, বাংলাদেশেও নয়, এবং যত জায়গাতে সারা পৃথিবীতে বাঙালি আছে তারাও নয়, শুধু কলকাতার বাঙালিরা, যাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু জানে না যে শ্রাবন্তী গেয়েছে। এটা ভাবতে পারো আজও পর্যন্ত। এটা কিন্তু আমি দুঃখের থেকে বলছি না, কারণ আমার কিছু এসে যাবে না, যারা আমাকে জানে তারা তো জানে, আর আজকে আমাকে কেউ জানলো না জানলো তাতে কি কিছু এসে গেল? আজ তো আমার জীবনের শেষের দিকে আমি এখন, তো আমার কি এসে, যদিও আমার মনে হয় না, সেটা আমি ফিল করি না, কিন্তু এটা তো ঠিকই যে তোমরা, আমাদের দেশে ওটা অনেক বেশি আছে, এখানে তো এটা কেউ ভাবে না। এখানে তো যারা মানে আজকে সব থেকে পপুলার আর্টিস্ট হচ্ছে 60s, 70s আর 80s এর আর্টিস্টরা এখানকার মানে এখানে এবং আমেরিকাতে, ইউরোপে, তারা সবাই কিন্তু সেই বয়সে, এবং তারা আজও রেকর্ডিং করছেন, আজও নতুন। এই যে তোমার লকডাউনে 2020-তে ইয়াং থেকে আরম্ভ করে ওল্ড, মানে 70s, 80s এর যারা বয়স, সবাই অ্যালবাম করেছে। কালকেই রাত্রিবেলা রক স্টুয়ার্ট দেখছিলাম যে তার লকডাউনে তার প্রত্যেকে বাড়িতে রেকর্ডিং করেছে, সব অ্যালবাম বেরোচ্ছে, সবার অ্যালবাম এখন বেরিয়েছে, সবাই করছেন। তাদের তো সবার 70-80 ঘরে বয়স, কিন্তু আমাদের দেশে ওইটা হয়, ও কি গাইবে বা ও কি টেলিভিশনে আসবে, ও তো বয়স হয়ে গেছে। আরে বয়স হয়ে গেছে তো তোমার এখানেই, বয়স তো একটা নাম্বার। তোমার বয়স যদি, তোমার থেকে আমার স্পিরিট অনেক বেশি, আমি বলবো যে তোমাদের থেকে তো আমার যা স্পিরিট আছে, তুমি তো ছুটতেই পারবে না আমার সাথে। আজও আমি যেভাবে ছুটতে পারি তুমি পারবে না, তোমার সাথে বাজি রেখে আমি করবো। আমি তোমায় বলছি না, আমি বলছি যারা এইসব কথা বলে। শ্রাবন্তী দি, আমার একটা কথা মনে হয়, এই যে না জানাটা, এটা আমাদের দিক থেকে না পাওয়া, এটা আমাদেরকে মানসিকভাবে হয়তো কিছুটা দরিদ্র করে দেয়। ওই যে তুমি বললে না যে তোমাকে সেই যে কেউ যদি না জানে যে আই খোকোয়ায় গানটা তোমার গাওয়া,
সেটা তার মানসিক দারিদ্র, এরকম আমার মনে হয়। এই যে তুমি যে যুগে বড় হয়েছো, তোমার কাজ সত্যিই তো একটা কিংবদন্তির মতন প্রবাদ প্রতিম কাজ। তুমি শুধু গলা দিয়ে, তোমার গান এবং কথা দিয়ে এতজন মানুষকে এত বছর ধরে রেখেছো। এইটা না জানাটা আমাদের কাছে একটা, আমার মনে হয় যে আমি যদি এটা না জানতাম তাহলে আমি হয়তো মানসিকভাবে খানিকটা দরিদ্র থাকতাম। লেখাপড়ার মধ্যে আছো তো তুমি, তোমার মননের সাথে অন্যদেরটা মিলবে না জেনারেলি, কিন্তু এরকম নয় কলকাতায়। আমি অনেককে দেখলাম, আমি আমার প্রসঙ্গে বলছি না, আমি অন্যদের প্রসঙ্গে বলছি, মানে তাদের জানাটা এত কম, এবং জানা শুধু কমই নয়, মানে জানার অনুসন্ধিৎসাটাও নেই তাদের। আমার সেটা সব থেকে কষ্ট হয়, আমার সেইটা ভাবতে কষ্ট হয়। আমরা যখন জন্মেছি, আমাদের মাদের সময়, বাবাদের সময় যারা ছিলেন বা তারও আগে যারা ছিলেন, আমরা কি করে তাদেরটা শুনেছি এবং তাদের সম্বন্ধে কি করে জেনেছি? তাদের গানই বলো, তাদের সাহিত্য বলো, কল্লোল যুগের সাহিত্য। আমরা কি বেঁচেছিলাম সবাই? আমি যাদের সাথে কাজ করছি তারা অনেকেই কল্লোল যুগের, কিন্তু যারা ছিলেন না তাদের তো প্রতিভা বেঁচে ছিলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যারা ছিলেন না, আমি তাদের সাহিত্যকে আমরা পড়িনি নাকি এখনো পড়ি না? তুমি বলো। এখন সেই জানতে পর্যন্ত না চাও, তাহলে আর কি করতে পারো? আমি রেডিওর মানুষ, যেমন আমিন সায়নী শুনেছি, লুকিয়ে লুকিয়ে শুনেছি, সেই বিনাকা গীতমালা শুনতাম পাগলের মতো একেবারে। তো আমাকে এখন যখন আমিন সায়নীর পাশে আমাকে রাখা হয়, যে কলকাতা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের শ্রাবন্তী আর ওদিকে আমিন সায়নী, আমি তো লজ্জায় মরে যাই। মানে উনি তো একটা প্রবাদ প্রতিম মানুষ, সত্যি আজ পর্যন্ত ওনাকে চোখে দেখলাম না, কিন্তু এত একটা অসাধারণ মানুষ, এত সুন্দর বলতেন, এত ওই যে সাবলীল। বা আরেকজনকে ভীষণ শুনতাম অল ইন্ডিয়া রেডিওতে, তখন বরুণ হালদার, তখন পুরো নামটা জানতাম না। ওনার মিউজিক্যাল ব্যান্ড বক্স, মানে আমি ওইটা না শুনে খাবো না আমার দুপুরবেলা রবিবার। যেমন অনুরোধের আসর ছিল, তেমনি ছিল মিউজিক্যাল ব্যান্ড বক্স। বরুণ হালদারকে দেখার আমার কত ইচ্ছে যে ছিল। তারপরে উনি যখন ব্যান্ড বক্স বন্ধ হয়ে গেল, উনি চলে গেলেন দিল্লি, চোখে দেখলাম না। পরে যখন শুনলাম উনি কলকাতা ফেরত এসেছেন, তখন আমি এখানে। আর তারপরে তো বছর দুয়েক আগে উনি মারা গেলেন। আমার এত কষ্ট হলো যে আমি এত দেখতে চেয়েছিলাম ওনাকে, কিন্তু আমার দেখা হলো না ওনাকে একেবারেই। তো দুঃখ হয় যে এরা কি মানে বলতেন না, ওনার ডিকশন, ওনার অ্যাকসেন্ট, ওনার ডিকশন, ওনার বলা, ওনার গলা, মানে তখন তো সুরজিৎ সেন ছিলেন না, তখন নিউজ পড়তেন সুরজিৎ সেন, ওর সাথে কাজ করে, উনি তো আমাদের সাথে কাজ করেছেন, আমাদের একটা ডকুমেন্টারি স্নেক এর উপর একটা ডকুমেন্টারি। তো কিন্তু আমার সুরজিৎ সেন কেউ লাগতো না, পাশে লাগতো না, বিকের পাশে একদম একেবারে। আর আমি ভীষণ উন্নাসিক ছিলাম, কিন্তু আর একটা বলছি, আমি ভীষণ উন্নাসিক, এটা একদম ঘটনা, আমি সেটাকে অস্বীকার করতেও চাই না। মানে আমাকে হয় আমি যদি ওইটা না পাই, আমার স্ট্যান্ডার্ডটা ওখানে, সেটা গানই বলো, নাটক বলো, ফিল্ম বলো বা বই বলো, আমি পারবো না। আমাকে ওই বেঁধে সুরটা বাঁধা হয়ে গেছে 5 বছর বয়সে, গানের যেমন আমার সুর বাঁধা হয়ে গেছিল 5 বছর বয়সে, যখন আমি বারেগুলো মালিকার গান বা ওদের গান শুনেছি সেই সময়। ঠিক সেইভাবেই লেখাপড়াটাও, মানে সাহিত্যও তাই, নাটকও তাই, এভরিথিং। আমার কাছে মনে হয়েছে আইদার তুমি বেস্ট অর ইউর নাথিং, এর মাঝামাঝি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভীষণ, আমি নেই আমার কাছে, আমি আজও নেই, মানে যার কারণেই কিন্তু আমাদের নাটক এত ভালো হতো, কারণ আমার চ্যালেঞ্জটাই ওখানে ছিল। 25 বার ধরে আমি মিহিতাকে দিয়ে একটা নাটকের আমি নাট্যরূপ দেওয়াতাম, বলতাম না এটা এই জায়গায় হয়নি, এটাকে এইভাবে করতে হবে, এবং সেটা মিহিতা মেনে নিয়েছেন, অনেকে সবাই মেনে নিতেন, এবং আমি যুক্তি দিয়ে তো বলতাম, সেটা তো বলতে পারতাম আমি, যে সেইটা করতে গেলে তো তোমাকে পড়াশোনাটা করতে হবে তোমার। আর আমার চারপাশে তুমি চাইছো, আমার চারপাশে যারা ছিল তারাও তাই ছিল, আমার চারপাশে যারা ছিল না, আমার বয়সীও যারা ছিল, এরা প্রত্যেকে ওরম ছিল, প্রত্যেকে লেখাপড়া করতো সারাক্ষণ, মানে তুমি কথা বললেই তোমার ভালো লাগে। আর তুমি যে কাজ যে সময় করেছো, আমি যখন সেসব পড়ি এবং জানি, আমার একটা কথা মনে হয় যে অনেক দিক দিয়েই তুমি একজন ট্রেন্ড সেটার। তুমি যে সময় যে কাজ করেছো, সেই সময় সেই কাজ হয়তো মেয়েরা বিশেষত করতো না। এর জন্য কি তোমায় কোনো বাড়তি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে? বাড়িতে বলো, নিজের কাছে আছে, বাড়িতে, হ্যাঁ বাড়ির কথা বল, হ্যাঁ বাড়িতে তো কাজের ব্যাপারে, যে আমি এতক্ষণ সময় আমি এত বাইরে থাকতাম, আমি ন্যাচুরালি ওদের দেখো
জেনারেলি বাঙালি বা আমাদের দেশে মেয়েরা কাজ করবে, ঠিক আছে কাজ করবে, কিংবা তুমি গান করেছো, ঠিক আছে তুমি গান করো, তুমি এইসব। কিন্তু তারা যেদিন দেখতে পেয়েছেন আমার বাড়িতে, কিন্তু কোনোদিন আমার এইটা নিয়ে কোনো সমস্যা হয়নি, কোনোদিনই না। কারণ আমি তো কাজ, তারা তো জানতেন আমি কি কাজটা করছি, সেটা তো দেখতে পেয়েছেন। আমার বাবা গেছেন ওখানে, গিয়ে দেখেছেন আমি কি কাজ করি, মেয়ে ওখানে যাচ্ছে, এবং জানতেন যে আমার মেয়ে। আর আমার একটা ছিল যে আমার বাবা সবসময় বলতেন যে একটু মাটিতে নেমে এসো বারবার দি। আর আমি বলতাম যে মাটিতে কি করে নামবো, আমি তো আকাশ যদি না ভাবি তাহলে আমি তো একটুখানিও উপরে যেতে পারবো না বাবা। বাবু বলতাম আমরা, তারা তো আমি তো এইটুকুও যেতে পারবো না। তো আকাশ যদি তোমার সীমা না হয়, তুমি কিন্তু কোনোদিন জীবনে কিছু করতে পারবে না, এটা আমার বিশ্বাস আর কি। তো সেই কারণেই আমার ওই কাজটাতেও আমি আমার চ্যালেঞ্জ আমারই সাথে থাকতো, যে আমি যা করছি এটা কেউ করতে পারবে না, পারবেই না, এবং পারেও নি, কেউ করতে পারেনি যতদিন আমি কাজ করেছি। এবং সেইটা আমার খুব গর্ব ইন দ্য সেন্স, মানে ওই গর্বিত হওয়া ওই বইটা নয়, যে আমি ওই আমার চ্যালেঞ্জটা রাখার জন্য যে আমাদের স্ট্যান্ডার্ডটাকে আমরা ওরকম করতে পেরেছিলাম, যেটা কোনোদিন কোনো কিছুর জন্য আমরা কম্প্রোমাইজ করিনি, কেউই করিনি, আমরা কেউ কোনোদিন আমরা কম্প্রোমাইজের কথা ভাবতেই পারতাম না আসলে, জানো তো। সেই কারণেই আমাদের যে অভিনেতাদেরই বলো, যারা গান গাইতো তাদের বলো, মিউজিশিয়ানস বলো, যারা লিখতেন তাদের বলো, মানে বা লিরিসিস্টদের বলো, আমাদের কেউ কোনোদিন কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করেনি, ফলে আমাদের স্ট্যান্ডার্ডটা ওরকম হয়েছে। আর আমি সেটাতে বিশ্বাস করেছি, ছোট থেকেই করতাম। আর ওইটা বড় হয়ে আরো ভীষণ বেশি ভাবে ছিল, যে আজও সেটা আমার আছে। আমি মিডিওক্রেসিতে বিশ্বাস করি না মিডিওক্রেসিতে, একেবারে সত্যিই করি না। এটা খুব খারাপ, আমি জানি এটা খারাপ, আমি জানি এটা আমার দুর্বলতা, কিন্তু আমার উপায় নেই, আমি কিছুতেই পারি না। কিন্তু বেশিরভাগ মানুষ তো মিডিওক্রেটই হবে, হতেই হবে, তাছাড়া তো হয় না, হতেই হবে, তাছাড়া কি করে হবে? সবাই তো হেমন্ত মুখার্জি হবেন না, সবাই আর.ডি. বর্মন হবেন না, কেউ রবীন্দ্রনাথ হবেন, সেটা তো আমাদের ভাবলে চলবে না। কিন্তু তবুও কেন জানি না, কি জানি কি ওইটা যে একটা ছোট থেকে আমি কি নেমে আসতে পারলাম না। ওই বাবা এত বলেছিলেন মাটিতে নেমো, মাটিতে আর নামতে পারলাম না আমি একেবারেই। বাবার কথাটা যে প্রসঙ্গে এলো, বারে বারেই আসছে ওনার কথা। আর আমি যে প্রশ্নটা তোমার কাছে করলাম, যে তাহলে তুমি পরিবার থেকে বোঝা যাচ্ছে যে তোমার কোনো সেরকম কোনো বাধা বিপত্তির সম্মুখীন হওনি, সামাজিক ভাবে তো কেয়ারই করিনি, আমি কোনো কেয়ারই করিনি, আজও করি না। আমার মনে হয়েছে আমি যদি একটা কিছু করতে চাই, সেটা যদি কাউকে সেটা মানে কারো ক্ষতি না হয়, কাউকে আমি ক্ষতি করছি না, আর আমি যদি বিশ্বাস করি, যদি আমার ওই কারেজ অফ কনভিকশন যদি থাকে, আর আমি যদি সেই জন্য আমাকে সবাই বলতে, আমি হয়তো নন কনফর্মিস্ট, আমি জানি না, বলতে পারবো না, সেটা আমি জানি না, কিন্তু আমি সমাজ মানিনি, কোনোদিন মানিনি, যার জন্যই আমি সমালোচিত, বহু সমালোচিত। এরকম সমালোচনা আমার হয়েছে, জার্নালিস্টরা সমালোচনা করেছেন আমার, তারা কেউ কাছে আসতে ভয় পেত আমার, একদম পরিষ্কার। মানে তারা মনে করতো আমি ভীষণ স্মার্ট, আমি ভীষণ লেখাপড়া করেছি, গানের জগতে এরকম কোনোদিন কোনো শিল্পী সেই সময় আসেনি যারা আমার মতো, যার জন্য আমি কিন্তু একঘরেও ছিলাম, কিন্তু অনেকটা, সেটাও তোমায় আমি বলছি, অনেক গান যেটা আমাকে দিয়ে গাওয়ানো যেত গাওয়াইনি, শুধু সেই কারণে। একজন জার্নালিস্ট, খুব নাম করা জার্নালিস্ট, নাজার বেঁচে নেই, যাই হোক, তিনি লিখেছিলেন আমার একটা গানের, পুজোর গান বেরোলো, গানের সমালোচনা হিসেবে লিখলেন, গানের কিন্তু কোনো সমালোচনা নেই সেখানে সমালোচনাটা হচ্ছে যে বড়লিন গায় সে আবার কি গান গাইবে, তারপরে কিন্তু তিনি খুব নাম করা একদম বিদগ্ধ একজন জার্নালিস্ট, যাই হোক, তার সাথে আমার একবার মুখোমুখি দেখা হলো। আমি তাকে বললাম যে আমার খুব ভালো লাগলো আপনি এরকম সমালোচনা, খুব ভালো লাগলো যে আপনি আমার গানের সমালোচনা করেছেন, তবে কি জানেন, আপনি কি গান শোনেন, মানে আপনি কি গান কতটা শোনেন, গানটা কতটা জানেন? আপনি যখন আমার সমালোচনা করেছেন, খুব ভালো কথা, সবাই সবার সমালোচনা করবে, আর আপনি যদি গানের সমালোচনা করছেন, আপনি গানের সমালোচনা করলেন না যে ও বেশিরও গেয়েছে, কি ওর গলাটা অসাধারণ, অসহ্য, কি ওর উচ্চারণ খারাপ, কিছুই বললেন না। আপনি বললেন যে বড়লিন গায়, বড়লিন যে গায়, একদম এইটা লিখেছিলেন, বড়লিন যে গায়, তাই বলেন বড়লিনটাও কিন্তু একটা গান আমার কাছে, আমাদের সবার কাছে। তো যে বড়লিন গায় সে আবার কি গাইবে, এই কথাটা সে তো বুঝতেই পারে, সেটা আজও মনে আছে। কোথায়? বনশ্রী সেনগুপ্তর নাম শুনেছেন? একদম বনশ্রী, ওকে, ওর একটা ওয়েডিং অ্যানিভার্সারি, ওর 25 বছরের ওয়েডিং অ্যানিভার্সারিতে ও সবাইকে বলেছিল, তো উনিও গিয়েছিলেন।
সেইখানে আমি বলেছিলাম, আমি বললাম যে আপনি যদি আমার গানের সমালোচনা করেন, ব্যক্তি শ্রাবন্তী তো আপনি এখানে তো ব্যক্তি শ্রাবন্তী আসে না, বা কেউই আসে না, কোনো শিল্পীরই কিন্তু ব্যক্তি সত্তাটা আসে না। তার গানের সমালোচনা মানে তার গানেরই, বা সাহিত্যের সমালোচনা মানে তার সেই লেখাটার সমালোচনা। সেটা কিন্তু ব্যক্তি, সেই সাহিত্যিকের বা সেই গায়িকা বা গায়কের সমালোচনা হতে পারে না। না না, আসলে কি জানেন তো, আমরা আসলে আমি সবটাই জানি, আমি ভীষণ ভীষণ আমি মানে বলতে পারতাম। এখন একেবারে এখন বরঞ্চ আমি অনেক, আমার এই বোধহয় আমার সেটা বোধহয় ইংরেজ বরের প্রভাব, সেটা বলতে পারবো না। আজকাল আমি অনেক, আজকাল এতটা বলতে পারি না। ওরা তো অনেক, ওরা এইভাবে কথা বলবে না যেভাবে আজও বলি, যদি ওদের সামনেও বলি ওরা তো মানে অবাক হয়ে যায়। কিন্তু এখন আমি আগের থেকে অতটা না বলতে পারি না, আমি পারি না হয়তো, কিন্তু আগে তো আমি একদম মানে আমার কাছে সামনে যদি কেউ উল্টো পাল্টা কিছু বলতো, সে মানে তার রেহাই ছিল না। তো সেইটা তিনি বুঝেছিলেন ভালো করে। সব থেকে বড় কথা, তিনি যেদিন চলে গেলেন, তার স্ত্রী তার ছেলেকে নিয়ে আমার কাছে এলেন যে শ্রাবন্তী, আমার খুব ইচ্ছে আমার ছেলে তোমার এখানে অভিনয় করবে। আর আমার কাছে অবাক লেগেছিল, মানে তখন মনে হয়েছিল তাহলে এটাও হয়। আমার তো অপসংস্কৃতির মধ্যে পড়ে গেছি আমি, তো সেই আমরা তো অপসংস্কৃতি, তো অপসংস্কৃতির মধ্যে তাহলে ওনার ছেলে তাহলে আমার কাছে এলো, আমাকে ওনার স্ত্রী এলেন যে ওকে অভিনয় করার জন্য। না না, তো যাই হোক, সে ছিল, কিন্তু সেটাও সে আমি কত যে দেখেছি না তুমি বলতে পারবে না। সেই জন্য ওই সমাজকে আমি কোনোদিন মানি না, আজও মানি না, কালও মানি না। আমি শেষ প্রশ্ন, তোমার এইরম কণ্ঠ, সত্যি কথা শ্রাবন্তী দি, আমার কাছে এটা একটা বিরাট সৌভাগ্য। আমি যে কোনোদিন তোমার সঙ্গে এরকম ভাবে কথা বলবো এটা আমি ভাবিনি। আমি শেষ প্রশ্ন তোমাকে করি, তুমিও প্রবাসী, কত বছর ধরে প্রবাসী সেটা যদি আমায় বলো একটু, আমাদের বলো শ্রোতাদের জন্যে। আর এই যে প্রবাসে এখন বাংলা সংস্কৃতির চর্চা কোথায় দাঁড়িয়ে আছে, তুমি কি দেখছো? আমি যেমন এদেশে আমার শহরে শিকাগোর আশেপাশে কি হচ্ছে সেটা একরকম ভাবে পর্যবেক্ষণ করি, সেটা আমার অভিজ্ঞতা আছে। তুমি তো একটা অন্য জায়গায় বাস করো, অন্য মহাদেশ, অন্য দেশ, তুমি কিরম দেখছো, কি বুঝছো, কি মনে হচ্ছে? আমি খুব দেখি, এটা খুব সুন্দর বলেছো। আমার 27 বছর হয়ে গেল, তার মধ্যে অনেকটা সময় অবশ্যই কলকাতায় কাজ করেছি, এসেছি গেছি, কিন্তু 27 বছর আমি এখানে। কিন্তু তাতে আমার কিন্তু এই যে সবাই যখন বলে যে কি করে তোমার বাংলাটা এখনো এরকম আছে, আমার কাছে খুব ভাবতে খুব কষ্ট হয়। এই কথাটা আসতেই পারে না, জন্মকর্ম ওখানে। আজকের ছেলে, আমি অনেক ছেলে মেয়েকে আজকাল দেখতে পাই যারা ব্রিটেনে আছে, তাদের হঠাৎ তারা ভীষণ মেমসাহেব হয়ে গেছে বা সাহেব হয়ে গেছে, আর যারা আমেরিকাতে আছে দুদিনের মধ্যেই তারা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে। মানে সেইটা আমার কাছে, এবং তারা বাংলা বলছেই না, যেটা কলকাতাতেও হয়েছে। কলকাতায় বাঙালির সাথে বাঙালি ইংরেজি ছাড়া কথা বলছে না, সে ভুল ইংরেজি হলেও কিন্তু ইংরেজিতে কথা বলবে, এটা আমি সহ্য করতে পারি না। বাংলা সংস্কৃতি চর্চা এখানে হয়, এবং যেটা আমার কাছে, যেটা ইউকেতে যেটা দেখি, আমার কাছে খুব অনেকেই চেষ্টা করে, যেমন আমি একটা লন্ডনের আমি একটা গ্রুপকে জানি যারা নাটক টাটক করে, কিন্তু জানো তো যেটাকে একটু আগে বললাম না যে আমি মিডিওক্রিটিতে বিশ্বাস করি না, এবং তারা এখানে যেটা জানিও না পর্যন্ত, এবং তার পেছনটা তারা কোনোদিন সেইটা দেখবার চেষ্টা করেনি, মানে লেখাপড়া করা, বা তোমরা যে নাটক করছো তার যারা করেছেন তাদের কি করেছেন, কেমন করেছেন, এই সেইটার খুব একটা যে, অবশ্য সব এটাও ঠিক কথা, তারা এদেশের তারা অনেক বেশি ব্যস্ত, কেউ ডাক্তার, কেউ উমুক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, মানছি, সবই মানছি। কিন্তু বাঙালিদের মধ্যে যেটা দেখতে পাই, তারা অনেক বেশি সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু ভুল ঠিক যাই হোক, কিন্তু করে, এটা আমি দেখছি রয়েছে আর কি, প্রচেষ্টাটা রয়েছে, বাঙালিদের মধ্যে এটা আছে। এটা দেখতে পেয়ে আমার ভালো লাগে যে ওরা এখনো, সে তোমার পুজোর যে বই বেরোলো, সেইটা পড়া থেকে আরম্ভ করে, বা নাটক করা, বা গান বাজনা, অনেক কিছু করছে তারা, সত্যি সত্যি করছে। এবং অনেকে আমি দেখছি, কেউ একজন কাউন্সিলর হয়েছে, কিন্তু সে কেমব্রিজে অধ্যাপনা করে, বা সে নানা কিছু কাজ করছে, এবং এটা বাঙালিদের মধ্যেই দেখছি। কিন্তু সেটা আমি, এটা অন্যদের মধ্যে, তাদের মধ্যে বাণিজ্যিক ব্যাপারটা অনেক বেশি, তারা গুজরাটি বলো, মারওয়াড়ি, গুজরাটি, পাঞ্জাবি, তারা বা সাউথ ইন্ডিয়ান। আমাদের এখানেই দেখি আমি, যারা নন বেঙ্গলিজ, আমাদের এখানে তো বাঙালি প্র্যাকটিক্যালি খুবই কম, কয়েকজন ডাক্তাররা আছে, এছাড়া তো আমি তাদের চিনি না, মানে খুবই কম চিনি না, আমি একজনদেরই চিনি আমি। আর কিন্তু নন বেঙ্গলিজ আছে যারা, তাদের দেখতে পাই, তারা কিন্তু খুব ক্লোজ নিট,
নিজেদের মধ্যে। এই- কিন্তু বাঙালিদের মধ্যে এই ক্লোজ নিট ব্যাপারটা আমি কিন্তু খুব একটা দেখতে পাই না। প্রত্যেকেই প্রত্যেকের পেছনে কথা বলে, যা আমাদের পিএলপিসি সারা জীবনই দেখে এসেছে, ওই স্বভাব ওইটা কিন্তু যায়নি, ওটা কিন্তু একদম যায়নি। একটা কথা, তুমি নতুন কাজের কথা কি ভাবছো যদি একটু বলো, ভাবছো কি, প্রথমে বলো ভাবছো কি, আর যদি ভাবছো কি কি ভাবছো, কি মানে তোমার যে এত অভিজ্ঞতা, এত কাজ পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাও, কি এরকম কোনো ভাবনা কি তোমার মনে আছে? আমি একটা কথা বলবো, আমি না যখন কাজ করেছি, যখন অত পাগলের মতো কাজ করেছি, তখন কিন্তু পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবিনি আমি একেবারে। নিশ্চয়ই, তখন তুমি কাজ করে গেছো। এখনো তাই, কেন পরবর্তী প্রজন্ম আমার খুব সন্দেহ আছে কি কতটা কি করবে আমি জানি না, কিন্তু আমার আনন্দে আমি যেটা নিজের অনেক কিছু করতে চাই, আর একটা কাজে এখন শুরু করেছি কিন্তু সেটা আটকে যাচ্ছে, মানে এখনো আটকে আছে, খানিকটা করেছি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান নিয়ে আমি কেল্টিক রবীন্দ্রনাথ ইন কেল্টিক, টেগর ইন কেল্টিক, আমি এটা করছি। আমি 2টো গান রেকর্ড করা হয়েছে, তাতে দুটো ভাষাতেই আছে, এবং সেটার আরো যেভাবে করতে চেয়েছি, এবং ফান্ডিং মাত্র 2টো গানের পেয়েছি আমার এই ছোট্ট জায়গা থেকে, কিন্তু এখনো ফান্ডিং এর জন্য চেষ্টা করছি, এবং এটা পুরো একটা অ্যালবামটা আমি করব, এবং আমার নিজের একটা ইউটিউব চ্যানেল তৈরি করার চেষ্টা করছি। যদি আমি সেটা করতে পারি তাহলে সেখানে অনেক কিছু করতে পারবো বলে, মানে পারতে চাই, মানে করতে চাই আমি, জানি না কতটা পারবো, সেটার ইচ্ছে আছে, সেটা এখনো কাজ করছি, সে দেখা যাক কি করতে পারি। আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা যেন শ্রাবন্তীদি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কখনো কথা হবে, এবং আমি আশা করি, খুব মন থেকে আশা করি যে আগামী দিনে কখনো তোমার সঙ্গে মুখোমুখি দেখা হবে পর্দা পার হয়ে। খুব ভালো থেকো, অনেক কৃতজ্ঞতা যেন বিএজিসি রেডিওর পক্ষ থেকে, বিএজিসির পক্ষ থেকে, এবং শিকাগোর প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভালো থেকো। আপনারা শুনছেন বিএজিসি রেডিও, প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা।